শতাব্দীর পর শতাব্দী মানুষ মহাশূন্য বিজয় আর স্বর্গালোকে পৌঁছানোর স্বপ্ন দেখেছে। বহু শতাব্দী ধরে এই আকাঙ্ক্ষার স্বপ্নই ছিল। কিন্তু বিংশ শতাব্দীতে বিজ্ঞান ও প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি স্বপ্ন সত্যি করার নজিরবিহীন সুযোগ সৃষ্টি করেছে এবং স্বপ্ন সত্যি হয়েছে। শিল্প বিপ্লবের মধ্য দিয়ে কাজাখস্তানে ট্রেন চলতে শুরু করার পর এক নতুন বিপ্লবের আলো ছড়িয়ে পড়ে। ভবিষ্যতে মানুষ নতুন যুগের সূচনার এই দিনের দিকে ফিরে তাকাবে। কিভাবে পৃথিবী ছেড়ে যেতে হয় মানব জাতি সেই শিক্ষা অর্জন করেছে। 1957 সালের 4 অক্টোবর মহাশূন্য যুগের উষা লগ্নের শুরু। সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক নামে মহাকাশযান উৎক্ষেপণ করে, যা আগেরগুলোর চেয়ে দ্রুতগতি সম্পন্ন। এটি এত দ্রুতগতি সম্পন্ন যে পৃথিবীর মাধ্যাকর্ষণ তাকে পিছু হটাতে পারে না। রকেট ক্ষমতা ছাড়া স্পুটনিক ছিল পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ। পৃথিবীর রেডিও প্রেমীরা এই কৃত্রিম উপগ্রহকে সংকেত সংগ্রহের কাজে লাগাতেন। শব্দ সৃষ্টি ছাড়া এটি আর তেমন কিছু করেনি। মূলত স্পুটনিক পৃথিবীকে জানান দিয়েছিল যে আমি আছি। রাতের আকাশে অনেকেই হয়তো স্পুটনিক দেখার কথা মনে আছে, যদিও তারা অনেক বড় রকেট আকৃতির একটি বস্তু দেখেছেন যার পেছনে ছিল একটি লেজ। পৃথিবীতে স্পুটনিকের আওয়াজ যেন যুক্তরাষ্ট্রকে ঘুম থেকে জাগিয়ে তুলেছিল, কারণ সোভিয়েত ইউনিয়ন প্রযুক্তিগত দিক থেকে ছিল এক ধাপ এগিয়ে। জাতীয় গৌরবের এই ব্যর্থতায় আমেরিকাকে অতি দ্রুত মহাকাশে নিজেদের আধিপত্য বিস্তারে আগ্রহী করে তোলে। গড়ে ওঠে নাসার মতো একটি সরকারি প্রতিষ্ঠান। শুরু হয় মহাকাশে দৌড় প্রতিযোগিতা। মাত্র 1 মাস পর সোভিয়েতরা আরেকটি স্পুটনিক পাঠিয়ে আবারও নিজেদের শক্তি প্রমাণ করে। স্পুটনিক 2 ছিল আগেরটির চেয়ে 6 গুণ বড়। লাইকা নামে একটি কুকুর ছিল এর যাত্রী। পৃথিবীর কক্ষপথে লাইকা ছিল সর্বপ্রথম জীবন্ত প্রাণী। পৃথিবীতে ফিরে আসার সুযোগ না থাকায় লাইকা প্রাণ হারায়। মহাশূন্যে লাইকা মাত্র কয়েক ঘন্টা জীবিত ছিল, পরে শারীরিক বৈকল্যে মারা যায়। মহাশূন্য থেকে পৃথিবীতে কুকুরের নিরাপদ প্রত্যাবর্তন মহাকাশে মনুষ্য পরিভ্রমণের পথ সুগম করে দেয়। মানুষের ক্ষুদ্র মস্তিষ্কের উদ্ভাবনী শক্তি এরপর সম্পূর্ণ স্বয়ংক্রিয় ক্যাপসুল নির্মাণ করে। নাম দেয়া হয় ভোস্টক।
এর অর্থ পূর্ব। গোটা বিশ্বকে অবাক করে দিয়ে 1961 সালের 12 এপ্রিল ভোস্তক 1 মহাশূন্যে একজন মানুষকে নিয়ে পৌঁছে যায়। এবারই প্রথম কোনো মানুষ পৃথিবীর বাইরে এবং এর কক্ষপথে পৌঁছে। এভাবে মহাশূন্য দৌড় প্রতিযোগিতায় সোভিয়েত ইউনিয়ন জয়ী হয়। ভোস্তকের ভিতরে যে মহাকাশচারী তার মৃদু হাসির জন্য বিখ্যাত, তিনি ইউরি অ্যালেক্সেভিচ গ্যাগারিন। Все работает отлично. Все отлично работает. Идем дальше. Заря 1. Вас слышу очень слабо. Самочувствие хорошее. Настроение бодрое. Продолжаю полет. Все идет хорошо. Машина работает нормально. Корабль функционирует нормально. Вижу Землю через иллюминатор взора. Заря 3. Какие параметры моей траектории? Привет блондину. Я чувствую себя великолепно. Очень хорошо. Продолжаю полет. Я над Америкой. Передал телеграфный сигнал. Слышу вас хорошо. Полет идет по плану. বুলেটের চেয়েও দ্রুতগতি সম্পন্ন ফ্লাইটে বসে মায়ের কথা মনে পড়ে ইউরির। সন্তানকে সোভিয়েত মহাকাশ কর্মসূচির একজন অংশীদার জানতে পেরে মা কি বলেছিলেন। মহাকাশে অবস্থানকালে ইউরি লেফটেন্যান্ট থেকে মেজর পদে উন্নীত হন। সোভিয়েত সংবাদ সংস্থা তাস মেজর ইউরি গ্যাগারিনের খবর খুব জোরালোভাবে রেডিওতে প্রচার করে। এর ফলে রাতারাতি তিনি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠেন। শেষ মুহূর্তে ফ্লাইটে কিছু বিপত্তি ঘটে। ভোস্তকের পিছনের অংশে সমস্যা দেখা দেয়। গ্যাগারিন ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে যান। প্যারাসুটের সাহায্যে তিনি বেরিয়ে আসেন। ফ্লাইটটি যে এখন দাপ্তরিক মহাকাশ রেকর্ডের যোগ্যতা অর্জন করেছে তা গোপন রাখা হয়। গ্যাগারিনের সাফল্যের পর ভোস্তকের সাথে আরো অনেক মহাকাশ উড্ডয়ন রেকর্ড যুক্ত হয়। সামান্য পরিবর্তন করে আসে ভোস্ট ক্যাপসুল। 1965 সালে 18 মার্চ সোভিয়েত ইউনিয়ন নতুন একটি মহাকাশযান পাঠায়। একটি প্রজ্বলিত বাতাস প্রতিরোধের মাধ্যমে মহাকাশচারী অ্যালেক্সি লিওনোভ প্রথম মানুষ যিনি ভোস্ট ক্যাপসুল থেকে বেরিয়ে মহাশূন্যে পরিভ্রমণ করেন। Земля и в самом деле круглая.
круглые. Вижу Кавказ. Я могу видеть от Гибралтара до Каспийского моря. কিন্তু 12 মিনিট পর দেখি সবকিছু মারাত্মক ভুল। অ্যালেক্সি ছিলেন পরিশ্রান্ত এবং মহাশূন্যে তার যানটি শূন্য ছিল বলে তিনি আর ফিরতে পারেননি। মহাকাশযানে বাতাস নির্গমনের মাত্র একটি ভাগ থাকায় তিনি তার জীবন রক্ষা করতে সক্ষম হন। 1957 থেকে 1965 সাল পর্যন্ত মহাকাশের সাফল্য অর্জনে সোভিয়েতরা তাদের প্রতিদ্বন্দ্বী মার্কিনীদের চেয়ে প্রায় সবসময়ই এগিয়ে ছিল। সম্পূর্ণ নতুন জেমিনি কর্মসূচির জন্য মাত্র কয়েক মাস। অবস্থার পরিবর্তন আসতে শুরু করে। 1961 সালের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি দশকের শেষ দিকে চাঁদে মানুষ অবতরণের জোরালো চ্যালেঞ্জ ঘোষণা করেন। সাফল্যের সাথে চন্দ্র অভিযানের সকল নৈপুণ্য অর্জনে আস্থা যোগানোই ছিল জেমিনির উদ্দেশ্য। এর মধ্যে যুক্ত ছিল অন্যতম নিপুণ রেনডেবল এবং ডকিং মহাকাশযান। জেমিনি 8 অধিনায়ক নেইল আর্মস্ট্রং ও মহাকাশচারী ডেভ স্কট সর্বপ্রথম মহাশূন্যে মানুষবিহীন রকেট সহ অবতরণের জন্য নিযুক্ত হন। শেষ পর্যন্ত মার্কিনীরাই প্রথম মানুষবাহী মহাকাশযান পাঠিয়েছিল। মহাকাশে অবতরণের পরপরই চুল খাড়া হয়ে যাওয়ার মতো ঐতিহাসিক ঘটনার উন্মোচন হয়। সম্মিলিত মহাকাশযান বেলুনাকার ধারণ করে। নেইল আর্মস্ট্রং চাপ প্রয়োগ করে এটি সংশোধনের চেষ্টা করেন, কিন্তু সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মহাশূন্য জটে আক্রান্ত জেমিনি মহাকাশযানের এই সমস্যা সম্পর্কে আর্মস্ট্রং ও স্কটের কোনো ধারণা ছিল না। এটির মধ্যে সমস্যার কারণে তারা নভোযান থেকে বিমুক্ত হন। অধিকতর হালকা মহাকাশযানটি উৎক্ষেপণের ফলে উৎক্ষেপণ শক্তি দৃশ্যত দ্বিগুণ হয়। অচেতন হওয়ার পূর্ব মুহূর্তে আর্মস্ট্রং পুনঃপ্রবেশ প্রক্রিয়া সচল এবং কক্ষপথে পড়ানো বন্ধ করেন। নভোচারীরা নিয়ন্ত্রণ ফিরে পেলেও অভিযানটি ব্যর্থ হয়। গোপনীয়তায় সোভিয়েতরাও তাদের নিজস্ব বৃহদাকার চন্দ্রযান N1 নিয়ে কাজ করে। প্রথম পর্যায়ে 30টি মেশিনের সাহায্যে নির্ভুল সামঞ্জস্যপূর্ণ এক যান তৈরি করা হয়। চন্দ্রের চারদিকে উড্ডয়নকারী হিসেবে মহাকাশচারী অ্যালেক্সি লিওনভ ছিলেন প্রধান। এমনকি চন্দ্রপৃষ্ঠে হেঁটে বেড়ানো প্রথম মানুষও তিনি। এ সময় অপ্রত্যাশিতভাবে সোভিয়েতের প্রধান মহাকাশ পরিকল্পক সের্গেই করোলভ মারা যান। এর পরপরই সোভিয়েত মহাশূন্য কর্মসূচি ব্যাহত হয়। 1968 সালে N1 এর বিভিন্ন পর্যায় নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছিল। এরপর মানুষবিহীন 4টি মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার আগে বিশ্ব N1 চন্দ্র কর্মসূচি সম্পর্কে কিছু জানতে পারেনি।
আমেরিকার চন্দ্রভিযান কর্মসূচি ছিল ওয়ার্নার ভন ব্রাউনের শক্তিশালী স্যাটার্ন V রকেটের উপর নির্ভরশীল। 1968 সালে চন্দ্র প্রদক্ষিণে সোভিয়েতের জনপ্রিয়তায় ভীত হয়ে মার্কিনীরা দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করে। মহাকাশে চন্দ্রাভিযানের কোনো সুনির্দিষ্ট পরীক্ষা ছাড়াই স্যাটার্ন V রকেট চন্দ্রকক্ষে মানুষ পরিবাহী অ্যাপোলো 8 ক্যাপসুলটি নিয়ে যায়। অ্যাপোলো 8 এর সদস্যরা ছিলেন ফ্র্যাঙ্ক বরম্যান, জিম লভেল ও বিল অ্যান্ডার্স। অতি দ্রুত পৃথিবী কক্ষ ছেড়ে মহাশূন্যের অন্য কোনো কক্ষপথে পৌঁছে যাওয়া তারাই প্রথম মানুষ। চন্দ্রকক্ষে একটি মাত্র ইঞ্জিন নিয়ে এটি ছিল প্রচন্ড ঝুঁকির একটি অভিযান। ট্রান্সলুনার ইনসারশনের সাথে শেষ ইঞ্জিনটি পুড়ে যাওয়ার সাথে সাথে অ্যাপোলো 8 চাঁদে অবতরণ করে। অ্যাপোলো 8 পাঠিয়ে মহাকাশ অভিযানে যুক্তরাষ্ট্র অনেক বেশি এগিয়ে গেছে। অ্যাপোলো 8 চাঁদের পেছনের দিকে পৌঁছানোর পর একসময় এর একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। মহাকাশচারীরা এখন পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা অবস্থানে। বড়দিনের পূর্ব মুহূর্তে
কোটি কোটি মানুষ চাঁদ থেকে সরাসরি সম্প্রচার অবলোকন করে। অ্যাপোলো 8 মহাকাশ যাত্রীরা তখন বাইবেলের সৃষ্টিতত্ত্ব পাঠের মতো অকল্পনীয় কাজটি করেছিলেন। মহাকাশযানে অভিযান নিয়ন্ত্রণ কক্ষ হিউস্টনে ফিরে নীল আর্মস্ট্রং এই কথা বলেছিলেন যে চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসেবে তিনি এই মিশনের নেতৃত্ব দেবেন। 7 মাস পর অ্যাপোলো 11। 1969 সালে 20 জুলাই নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন চন্দ্রপৃষ্ঠে পা রাখেন। মাইকেল কলিন্স মহাকাশযানে থেকে যান। মহাকাশচারীরা এই অভিযানের সাফল্যে নিজেদেরকে কেবল 50% সুযোগ দিয়েছিলেন। চন্দ্রাভিযানের সকল সাফল্যের ক্ষেত্রে এটি একটি অংশ মাত্র। স্থির সমুদ্রের জন্য মহাকাশযানটি নিজের সঠিক স্থানে যেতে না পারার ফলে কম্পিউটার সংকেত দেয়। ঘরবাড়ির মতো বিশাল শিলাখণ্ডের উপর দিয়ে উড়ে যেতে যেতে নীল অবতরণের জায়গা খোঁজেন। অবতরণের মাত্র 1 সেকেন্ডের মধ্যে জ্বালানি শেষ হয়ে যায়। অবশ্য এই জন্য তাদের প্রশিক্ষণ ছিল। Tranquility Base here. The Eagle has landed. Okay, we're going to be busy for a minute. Okay, Houston, I'm on the porch. This is Eagle for Mesa. I'm going to pull it down. Houston, the Mesa came down hard. Roger, TV suspected there. And we're getting a picture of the TV. Oh, you got a good picture. Okay, Neil, we can see you coming down the left now. Okay, I just checked. Getting back up to that first step, but it's adequate to get back up. Yeah, pretty good little jump. At the foot of the ladder, the left foot pads are only depressed in the surface about 1 or 2 inches. I'm going to step off the ladder.
That's one small step for man, one giant leap for mankind. Okay, I'm gonna get the contingency sample iron. I'm trying to get a rock in here. Beautiful, beautiful. Isn't that something? Magnificent sight out here. 20 মিনিট পর নেইলের সাথে বাজ যোগ দেন। Magnificent desolation. That would be an honor. নেইল ও বাজ যখন চন্দ্রে অবতরণ করেন তখন আশেপাশে একজন সোভিয়েত দর্শক ছিলেন। মার্কিনীদের উদ্যোগের আগে সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রচেষ্টায় চন্দ্রপৃষ্ঠের নমুনা সংগ্রহে মানুষবিহীন মহাকাশযান লুনা 15 পাঠানো হয়। অ্যাপোলো 11 আগে সেই অভিযান যদি সফল হতো, চন্দ্রে অবতরণের মাত্র 4 মাস পর অ্যাপোলো 11 পরবর্তী প্রচেষ্টা হিসেবে অ্যাপোলো 12 নামে 5টি অভিযাত্রা চালানো হয়। মহাকাশচারীরা সেখানে বহু বছর আগেকার সার্ভে 3 নামে রোবট অবতরণ যান দেখতে পান। অ্যাপোলো 15 থেকে অভিযান পরিচালিত হচ্ছে। এটি পরবর্তী অভিযান। এটি $38 মিলিয়ন স্বপ্নের যন্ত্র। অধিনায়ক ডেভ স্কট চাঁদে সর্বপ্রথম এটি চালান। পৃথিবী থেকে এভাবে ক্যামেরা নিয়ন্ত্রিত হয় যাতে টিভি দর্শকদের চাঁদে তৃতীয় মহাকাশচারী মনে হয়। ডেভ স্কট একটি জনপ্রিয় বৈজ্ঞানিক পরীক্ষা চালান। to confirm his findings on the moon. And so we thought we'd try it here for you. And I'll drop the two up here, and hopefully they'll hit the ground at the same time. How about that? Mr. Galileo was correct. 3, 2, 1. Ignition. Right away, Houston. 1972 ডিসেম্বরে অ্যাপোলো 17 মানব ইতিহাসের বিশাল আবিষ্কার শেষ করে। মহাকাশ প্রতিযোগিতায় চন্দ্রাভিযানের সমাপ্তি ঘটে। 1970 পর্যন্ত মানুষ পরিবাহী মহাকাশ কর্মসূচি দীর্ঘ ছিল না। এটি ছিল মানুষবিহীন রোবট অভিযানের দশক। কম খরচ এবং কম ঝুঁকি থাকায়
মহাশূন্যে মানুষবিহীন বহু মহাকাশযান পাঠানো সম্ভব হয়েছে। সোভিয়েত ইউনিয়নের ভেনেরা 9 পরবর্তীতে 1975 সালে শুক্র গ্রহে অবতরণ করে। এদিকে মার্কিনীরা মঙ্গল গ্রহের দিকে তাদের মনোযোগ ফেরায়। 1976 সালে মঙ্গল গ্রহে মার্কিনীদের ভাইকিং 1 ও 2 নভোযান অবতরণ করে। ভাইকিং মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশে অভূতপূর্ব ছবি নিয়ে আসে। রোবোটিক বাহুর সাহায্যে মাটি খুঁড়ে নমুনা সংগ্রহ করে। মাটির নমুনা পরীক্ষা করে সেখানে জীবনের অস্তিত্ব অনুসন্ধান করা হয়। প্রাথমিকভাবে গবেষণাটি ইতিবাচক মনে করা হলেও পরবর্তী গবেষণায় বেশিরভাগ বিজ্ঞানী অজৈব রাসায়নিক বিক্রিয়ার ফলে সম্ভবত এটি ঘটেছে বলে মত প্রকাশ করেন। মঙ্গল গ্রহে জীবনের অস্তিত্ব সম্পর্কে এখনো মতপার্থক্য রয়েছে এবং নতুন অভিযান পরিচালনার জন্য তহবিল সংগ্রহের চেষ্টা চলছে। পৃথিবী থেকে পরবর্তী পর্যায়ে আন্তঃগ্রহ মহাকাশ অভিযানে যারা অংশ নিয়েছে তাদের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি। তারা কি এমন কিছু ব্যবহার করছে যাতে আমরা তাদের সাথে কোনো যোগাযোগ করতে না পারি? রেডিও অ্যান্টেনার প্রয়োজন দেখা দিয়েছে। পৃথিবীর ঘূর্ণনের ফলে প্রতিটি রেডিও দিনের একটি বিশেষ সময় পর্যন্ত মহাকাশযানের সাথে সংযুক্ত থাকতে পারে। সমস্যা সমাধানের জন্য গভীর মহাকাশ নেটওয়ার্ক প্রয়োজন। একে অপরের সাথে সংযুক্ত থাকার জন্য বিশ্বব্যাপী কৌশলগত অবস্থানে রেডিও অ্যান্টেনা স্থাপন করা হয়েছে। বেশিরভাগ জনপ্রিয় মহাকাশযান হচ্ছে ভয়েজার। ভয়েজার 1 ও 2 আমাদেরকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে এবং আমাদের সৌরজগতে গ্যাস নির্ভর গ্রহ ও তাদের কক্ষপথে চন্দ্রের সন্ধান দিয়েছে। এই ভয়েজারগুলোর আগে আমাদের সামনে মহাকাশে কোনো নতুন দিগন্ত উন্মোচিত হয়নি। ভয়েজার আমাদের সৌরজগৎ দেখিয়েছে, প্রথমবারের মতো বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের জায়গাও চিনিয়ে দিয়েছে। সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম চন্দ্রপৃষ্ঠে কেন্দ্র নির্মাণের উপর গুরুত্ব দিয়েছে। তারাই প্রথম সয়ুত মহাকাশ কেন্দ্র নির্মাণ করে। কিন্তু সবচেয়ে সফল মহাকাশ কেন্দ্র মির। এটি প্রায় 10 বছর ধরে মহাকাশে মানুষের অবস্থান নিশ্চিত করেছে। অ্যাপোলোর পর নাসার মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচিতে পুনর্ব্যবহৃত মহাশূন্যযানের উপর গুরুত্ব দেওয়া হয়। এ পর্যন্ত নির্মিত এটি সবচেয়ে জটিল মেশিন। মহাশূন্যযান দেখতে বিরাট মালবাহী উড়ন্ত ট্রাকের মতো, যা অভিযানের শেষ পর্যন্ত ভেসে বেড়ায়। এটি উপগ্রহ হিসেবে মহাকাশে স্থাপন করা হয়েছে।
দুই জাতির মহাকাশ বিজয় সাফল্য নিয়ে একে অপরের প্রতি প্রশংসা, সহযোগিতা ও ঈর্ষার মধ্য দিয়ে মহাকাশ যুগের ওষালগ্ন। সহযোগিতার মনোভাব থেকে প্রশংসা করা হয়। একবিংশ শতাব্দীর শুরুতেই আমরা মহাশূন্যে আন্তর্জাতিক মহাশূন্য কেন্দ্রে স্থায়ীভাবে মানুষের অবস্থান চিহ্নিত করেছি। আন্তর্জাতিক সহযোগিতার সর্ববৃহৎ এই প্রকল্পে কমপক্ষে 16টি দেশ যুক্ত রয়েছে। প্রতি 92 মিনিটে পৃথিবী প্রদক্ষিণকারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র গবেষণার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। ভরশূন্য নামে পরিচিত ক্ষুদ্র অভিকর্ষের আওতায় গবেষণাই এর প্রধান কাজ। ওষুধ, বস্তু জগৎ ও বিজ্ঞানে নতুন কিছু উদ্ভাবনে এই গবেষণা কাজে লাগতে পারে। এতে পৃথিবীর সকলেই উপকৃত হতে পারে। কেন্দ্রটি মহাশূন্যে মানুষের দীর্ঘ সময়ের অবস্থানও নিশ্চিত করতে পারে। এই অভিজ্ঞতা আগামী প্রজন্মকে নতুন সৌরজগৎ উদ্ভাবনে প্রেরণা যোগাবে। অবশ্য রাজনৈতিক পরিবর্তন এবং কলম্বিয়া মহাকাশযানের দুর্ঘটনার ফলে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র নির্মাণ কিছুটা বিলম্বিত হয়। মহাশূন্যমুখী কর্মসূচি বাস্তবায়নের জন্য ধৈর্য প্রয়োজন। এতে মানুষ আবারও পৃথিবীর নিচের কক্ষপথে যাবার সুযোগ পাবে। দিগন্ত রেখায় এখন নতুন তারকার দেখা মিলেছে। কোন সরকার এতে তহবিল না জোগালেও এখন বিশ্বের সবচেয়ে বড় শিল্প পর্যটন। আনসারি এক্সপ্রাইজ নামে 2004 সালে একটি নভোযান তৈরি করা হয়েছে। মহাশূন্যে কম খরচে আমাদের জন্য পর্যটনের সুযোগ সৃষ্টি করাই এর উদ্দেশ্য। এখন সাধারণ মানুষও মহাকাশ পর্যটক হতে পারে। মানবন্টনে নভোযান এক, সরকার শূন্য। কোনো কোনো ক্ষেত্রে কম্পিউটার পর্দায় গ্রহ নক্ষত্র দেখতে পাওয়াটাই যথেষ্ট নয়। আমাদের পূর্বসূরীরা কি ভাবতেন তা না ভেবে অন্য একাধিক গ্রহেও আমরা জীবনের সন্ধান পেতে পারি। এখনই শুরু করা যেতে পারে। এই নতুন পৃথিবীর সন্ধানে আমাদেরকে আরো আগ্রহী হতে হবে, নিতে হবে ঝুঁকি। স্বপ্নের পৃথিবীতে বসবাসের জন্য আমাদের সাহসী সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে।